নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমাদের জাতীয় দলকে নিয়ে কিছু আলোচনা করা যাক। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম এই মাসে আমাদের জাতীয় দলের দুটো ম্যাচ রয়েছে, যাদের মধ্যে একটা রয়েছে মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ, অপরটা রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। তো গতকাল আমাদের জাতীয় দলের তরফ থেকে এই দুটো ম্যাচের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে, যেখানে আগামী 19 তারিখ মালদ্বীপসের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যে 7টা থেকে, এবং এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে আগামী 25 তারিখ সন্ধ্যে 7টা থেকে সেই জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই। তো যাই হোক, এই দুটো ম্যাচের জন্য গতকাল অফিসিয়ালিভাবে 26 জনের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে আমাদের জাতীয় দলের তরফ থেকে। তো এই 26 জনের স্কোয়াডে মোহনবাগান দলের তরফ থেকে জায়গা পেয়েছে বিশাল কায়েত, আশিস রায়, সুভাশিস বোস, আশিক কুরুনিয়ান, আপুইয়া, লিস্টন কোলাস এবং মনবীর সিং। তো দীর্ঘদিন পর আবারও আশিক কুরুনিয়ানকে আমাদের জাতীয় দলে কামব্যাক করতে দেখে বেশ ভালো লাগছে। তবে সাহাল আব্দুল সামাদ, তার যেহেতু চোট রয়েছে সেই কারণে কিন্তু সাহাল আব্দুল সামাদকে দলে নেওয়া হয়নি। কিন্তু এই স্কোয়াডের থেকে অনিরুদ্ধ থাপাকে কেন বাদ দেওয়া হলো সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তো যাক, এই 26 জনের স্কোয়াডে ইস্টবেঙ্গল দল থেকে সুযোগ পেয়েছে জিকসন সিং এবং নাওরেম মহেশ সিং। তবে গতকাল সকল ভারতীয় ফুটবল সমর্থকদের চমক দিয়ে একটা বড় ঘোষণা কিন্তু করা হয়েছে আমাদের জাতীয় দলের তরফ থেকে। আর সেই চমকটা ছিল অবসর কাটিয়ে আমাদের জাতীয় দলের লিডার লেজেন্ড সুনীল ছেত্রী, সে কিন্তু আবারও কামব্যাক করেছে এই এশিয়ান কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে, যেটা কিন্তু সত্যিই একটা অবাক করার মতন বিষয়। কারণ অবসর নেওয়ার পর আবারও সেই অবসর ভেঙে সরাসরি জাতীয় দলের জন্য ডাক পাওয়ার বিষয়টা কিন্তু খুবই কম হয়েছে আমাদের ভারতীয় ফুটবলে। তো সুনীল ছেত্রীর আবারও জাতীয় দলে কামব্যাক করার বিষয়ে আমাদের জাতীয় দলের হেড কোচ রোকা তিনি বলেছেন, এই মৌসুমে সুনীল ছেত্রী সে বেঙ্গালুরু এফসি জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছে, আর সেই কারণেই জাতীয় দলে সুনীল ছেত্রীর এই দারুণ ছন্দকে কাজে লাগানোর জন্য তিনি কিন্তু সুনীল ছেত্রীর সাথে কথা বলেন, এবং সুনীল ছেত্রীও তার কথাতে রাজি হয়, যার কারণে আমাদের জাতীয় দলের হেড কোচ রোকার নেতৃত্বে সুনীল ছেত্রীর নামটা কিন্তু আবারও ইনক্লুড করা হয় এই 26 জনের স্কোয়াডে। তো সুনীল ছেত্রী অবসর কাটিয়ে জাতীয় দলে কামব্যাক করাতে সত্যিই আমাদের সকলেরই আনন্দ হচ্ছে। তবে এখানে কিন্তু এই ডিসিশনে আমি খুব একটা সহমত নই, কারণ আমরা সকলেই সবসময় বলে এসেছি আমাদের জাতীয় দলে সুনীল ছেত্রীর পরবর্তী উত্তরসূরি কে হবে, এই নিয়ে আমাদের সকলের মধ্যেই কিন্তু বেশ চিন্তা ছিল। কারণ সুনীল ছেত্রীর পর আর নতুন কোনো স্ট্রাইকার কিন্তু আর আমরা দেখতে পাইনি জাতীয় দলের হয়ে খেলার জন্য। তো এই বিষয়ে বলি, সুনীল ছেত্রী সে কিন্তু 2 দিনেই জাতীয় দলের স্টার স্ট্রাইকার হয়ে ওঠেনি, তাকেও কিন্তু যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে প্রথম দিকে। এর পাশাপাশি ক্লাব ফুটবলে সুনীল ছেত্রী তাকে কিন্তু অ্যাজ এ স্ট্রাইকার হিসাবেই অধিকাংশ ম্যাচে শুরু করিয়েছে বেঙ্গালুরু এফসি, যেখানে দাঁড়িয়ে বর্তমানে অন্য কোনো ভারতীয় স্ট্রাইকারকে আর কিন্তু ক্লাব ফুটবলের স্ট্রাইকার পজিশনে তেমন একটা ব্যবহার করা হয় না বিদেশি স্ট্রাইকারদের ভিড়ে। কারণ আইএসএল এর প্রতিটা ম্যানেজমেন্টই কিন্তু তারা টাকা খরচ করে দল গঠন করে সাফল্যের জন্য। সেক্ষেত্রে কোনো ম্যানেজমেন্টই কিন্তু চাইবে না একজন বিদেশি স্ট্রাইকারকে না খেলিয়ে একজন ভারতীয় স্ট্রাইকারকে দিয়ে প্রতি ম্যাচে সুযোগ দিতে, কারণ একজন ভারতীয় স্ট্রাইকার এবং একজন বিদেশি স্ট্রাইকারের কোয়ালিটির মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে। আর যদি কোনো আইএসএল দলের কোচ এই সিদ্ধান্তটা নিয়ে থাকে যে ভারতীয় স্ট্রাইকারকে তার প্রথম একাদশে খেলাবে বিদেশি স্ট্রাইকারের পরিবর্তে, তাহলে কিন্তু যখন সেই দলটা সফলতা পাবে না তখন কিন্তু সমর্থকরা সেই দলের কোচকে গালাগাল দেবে। সেহেতু বর্তমানে যে সমস্ত ভারতীয় তরুণ প্লেয়ারদের অ্যাজ এ স্ট্রাইকার পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদেরকে কিন্তু তৈরি করে নিতে হবে আমাদের জাতীয় দলের কোচ মানালো মার্কোয়েজ রোকাকেই। তবে তাতে কিন্তু যথেষ্ট সময় লাগলেও সুনীল ছেত্রীর উত্তরসূরি কিন্তু গঠন হবেই। তো সুনীল ছেত্রী আমাদের জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি কিন্তু মাত্র কয়েকটা ম্যাচেই অন্য স্ট্রাইকার ব্যবহার করেছেন, কিন্তু তিনি যখন দেখেছেন এটা হচ্ছে না বা এটা বেশ কঠিন, তখন কিন্তু তিনি আবার সুনীল ছেত্রীকে তার অবসর ভেঙে জাতীয় দলের ফেরার আবেদন জানায়। তো এই সুনীল ছেত্রী সে তো আর আগামী 100 বছর আমাদের জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারবে না, সেহেতু আজ না হলেও কাল একজন নতুন স্ট্রাইকার তুলে আনতেই হবে কিন্তু আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকাকে। যেখানে আইএসএল এবং আই লিগে একাধিক তরুণ ভারতীয় স্ট্রাইকাররা দুর্দান্ত পারফরমেন্স করে গোল করছে, তো সেই সমস্ত তরুণ স্ট্রাইকারদের যথেষ্ট সুযোগ না দিয়ে অবসর ভাঙিয়ে সেই সুনীল ছেত্রীকে আবারও জাতীয় দলে ফিরিয়ে ভবিষ্যতের জন্য কতটা সঠিক সিদ্ধান্ত নিল যে কোচ মানালো মার্কোয়েজ রোকা, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে কোচ মানালো মার্কোয়েজ রোকার নেওয়া এই সিদ্ধান্তে কিন্তু আমি 100% সহমত নই। তো তোমরা কিন্তু এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও।
তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের তারকা প্লেয়ারের ফেরার বিষয় নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান দলের গত শেষ ম্যাচে মানে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে 4টে হলুদ কার্ড দেখার জন্য সাসপেন্ড ছিল মোহনবাগান দলের তারকা বিদেশি স্ট্রাইকার জেসন কামিংস। তবে মুম্বাই সিটি এফসি ম্যাচে সাসপেনশন কাটিয়ে জেসন কামিংস সে কিন্তু আবারও আগামীকালের ম্যাচে অর্থাৎ এফসি গোয়ার ম্যাচে আবারও দলে ফিরতে চলেছে এবং দলে ফিরেই সে কিন্তু প্লেইং 11-এর সুযোগ পেতে চলেছে। তো এই জেসন কামিংস সে এই মৌসুমে মোহনবাগান দলের প্রথম একাদশে খুব একটা সুযোগ কিন্তু পায়নি দলের আর এক তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন থাকার জন্য, যেখানে এই মৌসুমে মোহনবাগান জার্সিতে আইএসএলে জেসন কামিংস সে মোট 22টা ম্যাচ খেলেছে, যেখানে এই 22টা ম্যাচের মধ্যে মাত্র 8টা ম্যাচেই কিন্তু সে প্রথম একাদশে সুযোগ পেয়েছে এবং 13টা ম্যাচে কিন্তু সাবস্টিটিউট হিসাবেই তিনি মাঠে নেমেছেন এবং এই 22 ম্যাচের মধ্যে আবার একটা ম্যাচে তাকে কিন্তু বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। তবে এই মৌসুমে মোহনবাগান জার্সিতে পুরো 90 মিনিট তেমন একটা খেলার সুযোগ না পেলেও যতক্ষণ সে সুযোগ পেয়েছে ততক্ষণই কিন্তু জেসন কামিংস দলের জয়ের জন্য মাঠের মধ্যে নিজের 100% উজাড় করে দিয়েছে এবং যার ফলে এই মৌসুমে তিনি আইএসএলে মোট 4টে গোল এবং 5টা অ্যাসিস্ট করেছে, মানে 22 ম্যাচে 9টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে এই অজি ফরওয়ার্ড। তো এই মৌসুমে কোচ মলিনা জেসন কামিংসকে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও কিন্তু খেলিয়েছে এবং এই নতুন পজিশনেও জেসন কামিংস সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে দলের জন্য। সেক্ষেত্রে এই তারকা স্ট্রাইকার জেসন কামিংস সে কিন্তু তার শাস্তি কাটিয়ে আবারও সে মোহনবাগান দলে ফিরতে চলেছে আগামী এফসি গোয়ার মতন গুরুত্বপূর্ণ ম্যাচে, যেটা কিন্তু অবশ্যই একটা বড় সুখবর মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের জন্য। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের স্কটিশ ডিফেন্ডার টম এলরেডের বিষয় নিয়ে। তো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের ডিফেন্স লাইনকে আরও মজবুত করার জন্য তারা দলে সই করিয়েছে 34 বছর বয়সী স্কটিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার টম এলরেডকে। তো এই টম এলরেডের নাম ঘোষণা হওয়ার পর মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু এই টম এলরেডকে নিয়ে তেমন একটা আশাবাদী হতে পারেনি। তবে মোহনবাগান জার্সিতে যোগ দিয়েই প্রথম ম্যাচ থেকেই টম এলরেড সে কিন্তু দেখিয়ে দিয়েছে সে মোহনবাগানের ডিফেন্স লাইনে মোহনবাগান দলকে ভরসা দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য প্লেয়ার। তো এই মৌসুমে টম এলরেড সে আইএসএলে মোহনবাগান জার্সিতে মোট 22টা ম্যাচে দলের ডিফেন্স লাইনকে সামাল দেওয়ার পাশাপাশি দলের হয়ে 2টো গোল এবং একটা অ্যাসিস্টও কিন্তু তিনি করেছেন। মোহনবাগান জার্সিতে আইএসএল এর ম্যাচে টম এলরেড 81% ট্যাকেল উইন, 59% ডুয়েল উইন এবং 76% এরিয়েল ডুয়েল উইন করে এক চমৎকার পারফরমেন্স কিন্তু তিনি উপহার দিয়েছেন মোহনবাগান দল ও মোহনবাগান সমর্থকদের। তো এই স্কটিশ ডিফেন্ডার টম এলরেডকেই এক মৌসুমের চুক্তিতে এই মৌসুমে দলে চূড়ান্ত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে তার কন্ট্রাক্ট ক্লজে 1+1 ইয়ারের ডিল ছিল, মানে প্রথম বছর তার পারফরমেন্স আশানুরূপ হলে আরও 1 বছরের জন্য কিন্তু তার চুক্তি বৃদ্ধি করা যাবে। আর প্রথম মরশুমেই মোহনবাগান জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য টম এলরেডের সাথে কিন্তু আরও 1 বছরের চুক্তি বৃদ্ধি করে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আগামী মরশুমেও আমরা কিন্তু টম এলরেডকে মোহনবাগানের জার্সিতেই মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে নেতৃত্ব দিতে দেখতে পেতে চলেছি, যেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সুখবর সকল মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার করা এক বিস্ফোরক মন্তব্য নিয়ে। তো এই মৌসুমে ইস্টবেঙ্গল দলের খারাপ পারফরমেন্সের জন্য সকল ইস্টবেঙ্গল সমর্থকরাই কিন্তু যথেষ্ট ক্ষিপ্ত হয়ে রয়েছে ক্লাব ম্যানেজমেন্ট ও দলের প্লেয়ারদের প্রতি। বিশেষ করে দলের বিদেশি প্লেয়ারদের প্রতি কিন্তু বেশি ক্ষিপ্ত রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা, কারণ দলের ভারতীয় প্লেয়ারদের তুলনায় বিদেশি প্লেয়াররা কিন্তু বেশি স্যালারি পান। আর যার কারণে ইস্টবেঙ্গল দলের লাগাতার ব্যর্থতার জন্য ইস্টবেঙ্গল সমর্থকরা তারা কিন্তু এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পাশাপাশি দলের প্লেয়ারদের সোশ্যাল মিডিয়াতেও তাদের কিন্তু প্রতিবাদ জানানো শুরু করেছে। আর সেই মতনভাবেই ইস্টবেঙ্গল দলের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভার সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দেয় কিন্তু এক ইস্টবেঙ্গল সমর্থক। আর সেই ইস্টবেঙ্গল সমর্থকের সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে ক্লেটন সিলভা জবাব দেয়, তুমি জানো না একজন প্রকৃত সমর্থক কেমন হয়, তুমি শুধুমাত্র ভালো সময়ে দলকে সমর্থন করতে চাও, সেক্ষেত্রে তুমি যদি খারাপ সময়ে দলের পাশে না থাকতে পারো তাহলে তুমি মোহনবাগান দলকে সাপোর্ট করো। তো ইস্টবেঙ্গল দল তারা আইএসএল আসার পর থেকেই প্রতিটা মরশুমেই ইস্টবেঙ্গল সমর্থকরা দলের কাছ থেকে হতাশা ছাড়া আর কিন্তু কিছুই পায়নি। তো এই ক্লেটন সিলভা সে এই মৌসুমে ইস্টবেঙ্গল জার্সিতে আইএসএলে মাত্র 17টা ম্যাচ সে খেলতে নেমেছে এবং এই 17টা ম্যাচের মধ্যে একটাও কিন্তু গোল আসেনি ক্লেটন সিলভার পা থেকে, শুধুমাত্র 2টো অ্যাসিস্ট ছাড়া। সেক্ষেত্রে ক্লেটন সিলভা সে দলের সমর্থকদের আর কতটা ধৈর্য রাখতে বলছে সেটাই কিন্তু ক্লিয়ার হচ্ছে না। তুমি ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতি বছর 1 থেকে 1.5 কোটি টাকা করে স্যালারি নিচ্ছ, কিন্তু তুমি কোনো গোল করতে পারছো না দলের হয়ে, আর সেটা বলে প্রোটেস্ট করলেই সমর্থকরা ভালো না। প্লেয়াররা তারা তাদের খারাপ পারফরমেন্সের জন্য তারা কিন্তু ম্যানেজমেন্টের কাছ থেকে তাদের স্যালারিটা কম নেয় না, তাহলে কেন সমর্থকরা তারা তাদের প্রত্যাশার জন্য প্রোটেস্ট করবে না? তো ক্লেটন সিলভার দিন যে ফুরিয়ে এসেছে ইস্টবেঙ্গল জার্সিতে সেটা কিন্তু বলাই যায়।
তো আমরা সকলেই আশা করব মোহনবাগানের মতনই ইস্টবেঙ্গল তারা যেন খুব শীঘ্রই আবারও নিজেদের স্বমহিমায় ফিরে আসতে পারে। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের গোলকিপার বিশাল কায়েতকে নিয়ে। 28 বছর বয়সী ভারতীয় গোলকিপার এই বিশাল কায়েত সে মোহনবাগান জার্সিতে যোগ দিয়েই প্রতিটা মরশুমেই নিজের সেরা পারফরমেন্সটা উজাড় করে দিয়ে ভারতীয় বিভিন্ন টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হিসাবে সে কিন্তু একাধিকবার মনোনীত হয়েছে। কিন্তু বিশাল কায়েত সে প্রতিটা মরশুমেই এইরকম সেরা পারফরমেন্স দিলেও আমাদের জাতীয় দলের হেড কোচ তার জন্য কিন্তু কখনো আমাদের জাতীয় দলের প্রথম একাদশের দরজাটা খোলা রাখেনি। বিশাল কায়েতের পরিবর্তে গুরপ্রীত সিং সান্ধুকে লাগাতার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ভারতের জাতীয় দলের তেকাঠির নিচে, যেখানে গুরপ্রীত সিং সান্ধু সে কিন্তু একাধিকবার নিজের ভুলে গোল কনসিড করেছে। তবুও গুরপ্রীত সিং সান্ধুকে কিন্তু কোটার প্লেয়ারের মতনই প্রতিটা ম্যাচেই খেলিয়ে এসেছে আমাদের জাতীয় দলের কোচেরা। তবে অবশেষে এবার কিন্তু আইএসএলে তেমন একটা ছন্দে না থাকার জন্য এই গুরপ্রীত সিং সান্ধুকে এবার কিন্তু এই মাসের জাতীয় দলের টুর্নামেন্টের জন্য দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবং জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছে বিশাল কায়েত। তবে বিশাল কায়েত সে এবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেও তাকে দিয়ে আগামী ম্যাচগুলোতে শুরু করাবে নাকি কোচ মানালো মার্কোয়েজেরোকা সেই নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এর আগে যখন গুরপ্রীত সিং সান্ধু সে কোনো ম্যাচে অ্যাভেলেবেল ছিল না, সেই ম্যাচে বিশাল কায়েত দলে থাকা সত্ত্বেও অমরিন্দর সিংকেই কিন্তু প্রথম একাদশে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে এই মাসে ভারতের যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচে বিশাল কায়েতকে দলে রাখলেও তাকে প্রথম একাদশে সুযোগ দিয়ে তার প্রতি সুবিচার করা হবে, নাকি আরও একজন কোটার প্লেয়ার হিসাবে অমরিন্দর সিংকে সুযোগ দিয়ে বিশাল কায়েতের ট্যালেন্টকে যথেষ্ট সম্মান দেওয়া থেকে বঞ্চিত রাখা হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো বন্ধুরা, তোমাদের মতে আমাদের জাতীয় দলের আপকামিং ম্যাচগুলোতে দলের গোলকিপার হিসাবে বিশাল কায়েত নাকি অমরিন্দর সিং, কাকে সুযোগ দেওয়া উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।